আসসালামু আলাইকুম। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা, বাংলাদেশে। আজকে হচ্ছে ঢাকায় আমার শেষ দিন। আজকে রাত 1টার সময় আমার ফ্লাইট, বাট আমার 9টার সময় আজকে চেক ইন করতে হবে। 9টা থেকে 10টার মধ্যে চেক ইন করবো। তা আজকের দিনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে কি কি করছি শেষ দিনে ঢাকায়। আমার সঙ্গেই থাকুন। খুব ছোট্ট একটা পাপি, কিউট। আর রাস্তাঘাটে যেখানেই মানুষ সুযোগ পায় এখানেই ময়লা ফেলে শুধু। যেখানেই একটু ফাঁকা ওইখানেই শুধু ময়লা। ব্রেক টাউনের সামনে দিয়ে যাচ্ছি আমি আর আমার বন্ধু বের হয়েছি। ও একটু বাজার করবে, কাঁচা বাজার করবে তার বাসার জন্য। কি শাক এগুলি? নাম কি? সবুজ শাক। সবুজ শাক। আর কি কি শাক আছে এখানে? লাউ শাক কত? লাউ শাক 30 টাকা মোটা নাকি? তো এইখানেও কিছু সবজি পাওয়া যায়। এখানে মিষ্টি কুমড়া, গাজর, মূলা, বেগুন, তারপরে মরিচ, টমেটো, ক্যাপসিকাম, অনেক কিছু আছে। ওইখানেও একটা দোকান ভ্যানের মধ্যে, ওইখানে অনেক কিছু সাজানো আছে। সিমের বিচি, মিষ্টি কুমড়ার ফুল, অনেক কিছু এক জায়গায়। সিমের বিচি কত দাম? সিমের বিচিটাই মনে একটু সস্তা আছে। যে হারে দাম বাড়ছে সবজির। লাউ কত? আমার লাউ 80 টাকা রাখি, একদম টাটকা লাউ, মানে এই শাকেরই। এলাকার একদম কষি। $40 টাকার বাজার এখানে। হারুন ভাই আসছে আমাদেরকে হেল্প করার জন্য। এহসান এন্টারপ্রাইজ, এটা হচ্ছে লোকাল স্টোর। টয়লেট টিস্যু বাসায় শেষ হয়ে গেছে। কত দাম? এক একটা দুইটা টিস্যুর দাম হচ্ছে 56 টাকা। এই দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। টুথব্রাশ, ম্যাটাডোর। ডিমের দাম কত ডর্জন? 130 টাকা ডর্জন। ওকে হারুন ভাই, দেখা হবে আপনার সাথে পরে। ওকে।
হারুন ভাই বাজারটা নিয়ে গেল। এখন আমরা একটু যাচ্ছি এসএ পরিবহনে, আমার কিছু পার্সেল এসছে এসএ পরিবহনে, ওইটা পিক আপ করার জন্য। আমরা একটা অটো নিয়েছি, অটো নিয়ে আমরা যাব উত্তরা 6 নম্বর সেক্টরে যাব। আমরা এখন কলেজ গেট যাচ্ছি অটো নিয়ে, কলেজ গেট থেকে যাব উত্তরা 6 নম্বর সেক্টরে। রাস্তার পাশে প্রচুর মানুষ, জানি না কেন ওনারা দাঁড়িয়ে আছেন, অনেক অনেক মানুষ। ওনারা কেন দাঁড়িয়ে আছেন বলো? আচ্ছা, রাস্তায় যে মানুষগুলো একটু আগে দাঁড়িয়েছিল তারা হচ্ছে রেশনের জিনিসপত্র কম দামে পাওয়া যায় সেই জন্য নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। গ্যাস সিলিন্ডার, এলপিজি গ্যাস, বাংলাদেশ এখন এলপিজির হিরিক শুরু হয়েছে। কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি এটা এখন শেষ, এখন এলপিজি যে গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়। এখন যত সিএনজিগুলো আছে নতুন গাড়িগুলো আবার এলপিজিতে কনভার্ট করা হচ্ছে। তা আমার মতে সিএনজি বা এলপিজি কোনো কিছুতেই গাড়ি চালানো ঠিক না। গাড়ি যদি পেট্রোলে চলে সেটাই ভালো, গাড়ির ইঞ্জিনও ভালো থাকবে আর আপনার অনেকগুলো টাকাও বেঁচে যাবে। ধরুন আপনি 50,000 টাকা লাগলো এলপিজিতে কনভার্ট করতে, আপনি 50,000 টাকার পেট্রোল কতদিনে শেষ করবেন সেটাও একটা ভাবনার বিষয়। রাস্তাঘাটে আসলে পাশে এত সুন্দর একটা বিল্ডিং, কিন্তু তার পাশেই হচ্ছে ময়লা ফেলানোর জায়গা। তা আসলে বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা করা উচিত। ল্যান্ডফিল যেভাবে থাকে অনেক দূরে একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে, সেই ময়লাটাকে প্রসেসিং করা হবে। এটা আমাদের দেশে খুব সম্ভবত নেই। এই বিষয়ে আসলে প্রশাসনের এগিয়ে আসা উচিত। অনেক মানুষই আসলে বাজার করতে আর বাজারে যান না, রাস্তায় যে ভ্যান আছে এই ভ্যান থেকেই তারা বাজার করে থাকেন। বিশেষ করে মেইন রাস্তার পাশে যে ভ্যানগুলোতে সবজি বিক্রি করা হচ্ছে, সবজিতে প্রচুর পরিমাণে ধুলোবালি লাগার সম্ভাবনা আছে। যেমন ধরুন ফুলকপির ধুলোবালি আপনি কীভাবে সরাবেন? অসম্ভব। সবারই একটু স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন আছে। এইসব জিনিসগুলো যারা আপনারা খাবেন অবশ্যই ভালো করে ধুয়ে খাবেন। টাকা এত ময়লা হয় কেন বন্ধু? টাকা যে সবার হাতে যায়, বাংলাদেশের টাকার মানটাও মনে হয় ভালো না, কাগজটা। আমরা অটো থেকে নামলাম, এই অটোগুলো আসে, নেমে এখন যাব 6 নম্বরে, উত্তরা 6 নম্বর। একটা সিএনজি নিব এখান থেকে। আবার আসবো, জায়গা হবে? ওকে আবার আসবো মামা। ঢাকায় আসলে দামাদামি করে উঠতে হয়। 500 টাকা চাইলে উনি, এখন আমরা 400 টাকায় ঠিক করেছি। সিএনজি একমাত্র ভরসা যাতায়াত করার জন্য।
সিএনজিতে আসলে প্রচুর পরিমাণে ধুলাবালি ঢোকার সম্ভাবনা আছে, ধুলার অভাব নেই আসলে। তো আমার বন্ধু টাকা সম্পর্কে কিছু বলছে। হ্যাঁ, বাংলাদেশের আমাদের বাংলাদেশের টাকা, আমার বন্ধু বলতেছে যে ডলার তো নষ্ট হয় না, বাংলাদেশের টাকা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন? প্রথমত হচ্ছে কি, নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে কি, এই টাকার যে সে অ্যাক্সেসরিজগুলো, টাকার যে সে সিকিউরিটিতে ইয়েগুলো কিনা হয়, ইঙ্ক এবং পেপার, এটাতে দুর্নীতি হয়। দ্বিতীয়ত হচ্ছে কি, আমাদের টাকা বিভিন্ন কাজে ইউজ হয়, শুধু টাকা লেনদেনের ক্ষেত্রে ইউজ হয়। যেরকমের টাকা থেকে মোবাইল নাম্বার লেগে কাউকে পাঠায়, অফার দেয় যে কেউ যদি পায়ে ফোন দিয়ে পেন্টিং করে, প্রেমপত্র, কেউ গালিগালাজ দেয়, কারোর উপর খুব রাগ থাকলে এটা টাকার মাধ্যমে নিজে যোগাযোগ দেয়, বিভিন্ন। আর তো টাকা তো মাছের দোকানদারও টাকা করে, যারা ক্লিনার তারা টাকা লেনদেন করে, ওরা ভিজা হাতে মাছ লেনদেন করতেছে অবস্থায়, জীবাণুযুক্ত মাছের ময়লা টলা অবস্থায় টাকাটা রাখতেছে, মানে হজবল অবস্থা। টাকাটা তো আমার বাংলাদেশের মধ্যে যতগুলা জীবাণুযুক্ত যে ইয়েগুলো আছে, তার মধ্যে টাকাতে মনে বেশি জীবাণু থাকে। তো সবচাইতে বড় কথা, টাকা ধরে আমাদেরকে হাত ওয়াশ করতে হবে। আমাদের বাংলাদেশে কি একটা জন্য একটা রিপোর্ট করেছিল ডাক্তারি পরীক্ষা করে, যেরকম নাকি বাংলাদেশে টাকার মধ্যে 120 রকমের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। অনেক ধন্যবাদ তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমরা এসএ পরিবহনে এসেছি, তো উত্তরা শাখা। এদিকে হচ্ছে অফিস। আমরা আমাদের পার্সেলটা পিক আপ করতে যাচ্ছি। আমরা এসএ পরিবহন থেকে পার্সেল নিয়ে একটা সিএনজিতে করে আসলাম। এখন আমি আমার ব্যাগটা গুছাবো, তারপর এখান থেকে বের হয়ে আমার খালার বাসায় যাব। আমরা উবারের জন্য অপেক্ষা করছি। এখন যাব ক্যান্টনমেন্ট, ওইখান থেকে রাতে এয়ারপোর্টে যাব। ক্যান্টনমেন্টে ব্যাগগুলো রেখে আবার বের হব বাইরে ঘুরতে। যাক, আমার বন্ধুর বাসা থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। এখন দুপুর। আসলে বন্ধু অনেক সময় দিয়েছে আমাকে, এই ব্যাংক থেকে ছুটি নিয়ে আমার সঙ্গে ছিল। আজকে পর্যন্ত ছুটি, কালকে আবার অফিস করবে। তো শুক্র শনি 2 দিন ছুটি ছিল, রবি সোম মঙ্গল, আজকে বুধবার। কয়দিন ছিলেন না বন্ধু? 3 দিনের ছুটি নিতে হয়েছে সুজনকে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আসলে এতটা সময় দেওয়ার জন্য আমাকে। এটা হচ্ছে শৈলার গাতি ঈদগাহ মাঠ। আচ্ছা, এই ডান পাশে এটা হচ্ছে মাদ্রাসা, এটা বড় বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা টঙ্গী মাদ্রাসা। 30 বছর আগে এই এলাকায় আসলে আমি এসেছিলাম, আমাদের ভাড়া থাকতাম। বয়স 30 বছর হয়েছে। এখানে আব্দুর রহিম সরকারের বাড়িতে আমরা ভাড়া থাকতাম, নিশাদনগর, টঙ্গী চেরাগালি। এর আগে ছিলাম পুরান ঢাকাতে, তারপর গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে, তারপর আসলাম আবার ঢাকায় যাত্রাবাড়ি, তারপর ধানমন্ডিতে শেষ। ওইখান থেকে চট্টগ্রাম চাকরির সুবাদে, তারপরে গেলাম আমেরিকা, নিউ ইয়র্ক থেকে বিংহ্যামটন, বর্তমান বাসস্থান বিংহ্যামটন। এখন কোথায় আছি ভাইয়া? আজমপুর।
এখন আছি উত্তরা আজমপুরে। ভাইয়ের নাম কি? সজীব। উনি হচ্ছেন আমাদের উবার ড্রাইভার। ভাইকে নিয়ে আমরা যাচ্ছি ক্যান্টনমেন্টের দিকে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড আমেরিকা, ওইটা একটু দেখেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন মানে পার্থক্যটা কি আমাদের দেশ আর ওই দেশের। এই 7 দিনের মধ্যে আমি আসলে মানে যাওয়ার এই সুযোগ পাইনি। আমি ভাবছিলাম যে আমি একটু নিউ মার্কেট যাব, তারপর একটু নীলক্ষেতের দিকে যাব, যাওয়ার এই সুযোগ হইল না, বুঝছো? যদি বাংলাদেশে ট্রাভেল করতে চান, ইউরোপ বা আমেরিকা যে কোনো দেশ থেকে, আসলে হাতে সময় নিয়ে আসতে হবে। মিনিমাম 15 দিন, সর্বোচ্চ 1 মাস, মানে 1 মাস সময় হলে ভালো হয়, আপনারা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমার বন্ধু বলছে যে 1 মাসের ছুটি নিয়ে আসলে 15 দিন জেমে থাকতে হবে। আসলে তাই, কারণ আমি অনেক প্ল্যান ছিল আমার বিভিন্ন জায়গায় যাওয়ার। এটা আসলে প্ল্যান মাফিক কোনো কিছুই এইখানে সম্ভব না। গতকাল আমার পুরো দিন চলে গেছে শুধুমাত্র সিলেট থেকে আসতে ঢাকাতে। সেই জন্য 1 মাস সময় থাকলে, যখন ছুটি থাকে স্কুল বা অফিস যখন ছুটি হয়, আসলে 15 দিনের বেশি আমেরিকার ছুটি থাকে না, তারপরেও যারা নিজস্ব ব্যবসা করেন তারা হয়তো বা 1 মাস সময় নিয়ে আসতে পারেন। 15 দিনও মোটামুটি ভালো ঘুরে দেখার জন্য বাংলাদেশ। সবুজ ভাইয়ের কাছে একটু গাড়ি সম্পর্কে শুনি। কত মাইল চলছে ভাই এই গাড়িটা আপনার? অনেক চলছে, কিন্তু আমি ইঞ্জিন তো পরিবর্তন করেছেন, বাট এমনি চলছে কত মাইল? এই গাড়িটা প্রায় 2 লাখ কিলোমিটার চলেছে। 2 লক্ষ কিলোমিটার না? 2 লক্ষ কিলোমিটার। বাংলাদেশে গাড়ির ট্যাক্স আসলে প্রচুর। সাধারণ গাড়িগুলোর দাম অনেক অনেক বেশি। যেমন ধরেন আমেরিকাতে একটা গাড়ি যদি হয় $22,000, মানে বাংলাদেশে 25 লাখ, এটা হবে এই দেশে 400 গুণ বেশি না ভাইয়া? 50 লাখ টাকা হবে এই গাড়ি। তা আমার মতে সরকার যদি মানে ট্যাক্সটা উঠিয়ে দেয়, শুধুমাত্র 8% যে ট্যাক্স, ভ্যাট যেটাকে বলে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা যদি রাখে তাহলে সবাই আসলে গাড়ি কিনতে পারবে এই দেশে। মানে অন্যান্য দেশগুলোকে আসলে একটু ফলো করলে মনে হয় যারা আছেন এখানে ব্যবস্থাপনায়, তারা হয়তো বা ভালো করতে পারবে, দেশেরও উন্নতি হবে। এখানে গাড়ির টাকা দিয়ে আসলে একটা সিএনজি পাওয়া যায় না, এরকম অবস্থা, এত দাম হয়ে গেছে। সিএনজির পরিবর্তে যদি মানুষ গাড়ি চালাতো তাহলে দেখতেও জিনিসটা সুন্দর লাগতো, না ধুলাবালি থেকেও মানুষ মুক্তি পেত। একটা সিএনজির দাম হচ্ছে 18 লাখ টাকা, এই সবুজ ভাই বলছেন। 18 লক্ষ টাকা একটা সিএনজির দাম। কাগজটা করতেই 18 লাখ টাকা বলে টোটাল সিএনজির দাম। সিএনজি 5 লাখ টাকা কাগজ করতে লাগে 13 লাখ টাকা, 12 লক্ষ টাকা হচ্ছে সিএনজির কাগজ, আর 5 লক্ষ টাকা হচ্ছে সিএনজির দাম। টোটাল 18 লক্ষ, বা মানে যতটুকু হোক 13 লাখ বলা, মানে ও মাই গডনেস। একটা সুন্দর গাড়ি পাওয়া যায় আমেরিকাতে 18 লক্ষ টাকায়। মানে কেউ যদি পুরাতন একটা গাড়ি কিনেন আর কি, খুবই সুন্দর গাড়ি পাওয়া যায়। আর আমাদের দেশে যে গাড়িগুলো চলছে এগুলি আসলে মানে খুবই পুরনো, বুঝতে পারছেন ভাই? মানে এগুলি আমরা কেউ কিনবে না এইসব গাড়ি, বিশ্বাস করেন। নিসান যে গাড়িগুলি আছে, এই গাড়িগুলি আমেরিকায় খুব মানুষ কমই কিনে। ধরেন টয়োটা, হোন্ডা এগুলো কিনে বেশি। আর নিসান মোটামুটি, মিৎসুবিশি এগুলি এখানে অনেক। আমরা কখনোই আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাউকে দেখিনি যে আমরা মানে মিৎসুবিশি গাড়ি কিনছে, অথচ এখানে কত দাম, তাই না? অনেক দাম গাড়ি। একটা বাইকের দাম হচ্ছে 3 লাখ। তবে আমার মতে গাড়ির ট্যাক্স উঠিয়ে দেওয়া দরকার বাংলাদেশ থেকে, তাহলে এই যে গাড়িগুলো চলছে পুরনো গাড়িগুলো, এগুলো আসলে মানে জাঙ্ক করা সম্ভব হবে। কেউ কিন্তু আমাদের দেশে গাড়ি ফেলতে চান না, তার কারণ হচ্ছে অনেক দাম। সেজন্য এই গাড়িগুলো কিন্তু ফেলে দেওয়া উচিত, কারণ এগুলো থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এই পুরনো গাড়িগুলো থেকে। এগুলো খুবই অস্বাস্থ্যকর শরীরের জন্য। সম্প্রতি বাংলাদেশে হিজড়ারও একটা প্রকোপ বেড়েছে।
কিছুক্ষণ আগে। অনেক হিজড়া। সামনে একটা গাড়িকে দেখলাম যে তারা ধরেছে, টাকা না দেওয়া পর্যন্ত ছাড়াছাড়ি নাই। আর ডলার বাইরের টাকা ছাড়া তারা নেয় না, ডলার দিতে হবে। এয়ারপোর্টের মুখে কিছু ভিক্ষুক এবং হিজড়া তারা আসলে অ্যাটাক করে থাকে আর কি। তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। আর উবার বাংলাদেশে অনেক সেফ, উবার দিয়ে চলাচল করতে পারেন। সিএনজির চাইতে উবার ভালো, কারণ সিএনজিতে অনেক ধুলাবালি, আর উবারের যে প্রাইস এটাও রিজনেবল। উবারে যখন আপনি একটা রাইড চাইবেন, যদি কোনো ড্রাইভারকে আপনাকে কানেক্ট করে তাহলে কল দিতে হবে। উনি কল দিবে অথবা আপনি কল দিবেন, কারণ কল না দিলে আপনি আসলে খুঁজে পাবেন না। আর তার জন্য অবশ্যই রোমিং চালু থাকতে হবে আপনার মোবাইলে, অথবা সিম কেনা থাকতে হবে। আমি জানি না এয়ারপোর্টের ভিতরে সিম পাওয়া যায় কিনা। যদি সিম পাওয়া যায় তাহলে একটা বাংলাদেশি সিম নিয়ে নেওয়াই ভালো। এক এক জায়গার সিস্টেম এক এক রকম। বাংলাদেশে হচ্ছে আপনাকে কল দিতে হবে, কথা বলতে হবে যে কোথায় আছেন, কিভাবে আপনাকে পিক আপ করবে। আদারওয়াইজ আপনাকে এত ট্রাফিকের মধ্যে খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশে আরেকটা রাইড শেয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পাঠাও। আর কি আছে বন্ধু? পাঠাও, ও ভাই, ও বোন। আর কি ভাইয়া? হিল ড্রাইভ, ইন ড্রাইভ। এই কোম্পানিগুলো মোটরসাইকেল দিয়ে আসলে মানুষ ট্রান্সপোর্টেশন করে। যাই হোক, এই মোটরসাইকেল দিয়ে যারা মানে মানুষ নিচ্ছেন, আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমার দ্বিতীয় দিনের ট্যুরের যে ভিডিও, আমি একজন স্পট ডেথ একজনকে আমার সামনে দেখেছি। যাই হোক, এটা মনে হয় না যে একটা ভালো একটা সিদ্ধান্ত যে মোটরসাইকেল দিয়ে মানুষ ট্রান্সপোর্ট করা। এটা খুবই ঝুঁকি রয়েছে এই ঢাকা শহরে। কারণ মোটরসাইকেলে খুবই রিস্ক থাকে, কারণ যে কোনো সময়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। বেবি সামনে, খুবই ডেঞ্জারাস। এইভাবে আসলে আমি জানি না যে বাংলাদেশের আইনে এইভাবে চলাফেরা করার অনুমতি আছে কিনা। আরেকজন সামনে, কোনো হেলমেট নেই মাথায়। আর যে যেভাবে পারছে লেন চেঞ্জ করছে। সবচাইতে বড় কথা আসলে আমাদের নিজেদেরকেই পরিবর্তন হতে হবে। নিজেরা যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন হব না, এটার আসলে কোনো পরিবর্তনই হবে না। আমাদের সবার সচেতনতা প্রয়োজন, সবাইকে সচেতন করে তোলাও প্রয়োজন। সচেতনতামূলক ভিডিও বা সচেতনতামূলক প্রচার প্রসার এগুলি করা উচিত। হচ্ছে রেডিসনের সামনে দিয়ে যাচ্ছি। এই ব্রিজের উপরে না
মাত্র একটা গাড়ি আরেকটা গাড়িকে একটু ধাক্কা দিল আর কি। এই যে দেখুন, বন্ধু সব হচ্ছে পাঠাও বাইক দিয়ে ট্রান্সপোর্টেশন। রাস্তার পাশে খাবারের দোকান। এটা ছিল আমাদের গাড়ি টয়োটা প্রোবক্স, এটা দিয়ে আমরা এসেছি আজকে। আমরা মাত্র এসে পৌঁছালাম আমার আনো খালার বাসায়। তা আমরা একটু গল্প টল্প করছি আর কি। এখন দুপুরে লাঞ্চ করব, তারপর বাইরে বের হবো একটু। একটা সময় ফ্লাইট, কিন্তু টিকিটে লেখা আছে 9টার সময় চেক ইন, মানে 2100-তে চেক ইন, 2100। এটা মিলিটারি টাইমে চলে, এয়ারপোর্টের যে ঘড়ি সেটি। আমার খালা এবং খালু ওনাদের বাসায় এখন দুপুরে লাঞ্চ করব। আপনারা বসেন, খালা বসেন, আপনি আসেন আমাদের সাথে। খুব সুন্দর এখানে পেন্টিং করছেন ভাই। কেরামত আলী ইসলামিক মাদ্রাসা, বাংলাদেশে এরকম ভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা আছি ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট। এখানে একজন আঙ্কেলের সাথে দেখা করব, তারপর একটু ঘুরতে যাব। ইসিবি চত্বরে শহীদদের নামের তালিকা দেওয়া আছে, যারা যারা এই আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের এখানে লিস্ট আছে। এখানে টুগেদার ফর বাংলাদেশ, এখানে খুব সুন্দর বাংলা যে অক্ষরগুলো এগুলো দেওয়া আছে। আমরা যাচ্ছি ব্যাটারি চালিত গাড়িতে মিরপুর 12 নম্বরে। আতরের দোকান। আমরা যাচ্ছি মেট্রো রেলে চড়বো এখন। আমরা মেট্রো রেল স্টেশনে যাচ্ছি, পল্লবী। এই হচ্ছে ট্রেন স্টেশন। খুবই সুন্দর ভিতরে। এই মুহূর্তে আমি আছি পল্লবী মেট্রো রেল স্টেশনে। এখান থেকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার হাতে আর মাত্র 4-5 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল যে মেট্রো রেলে উঠবো, সেই ইচ্ছাটুকু পূরণ করছি। মেট্রো রেলটাও দেখা হলো, আর দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কি করা যায়। টিকিট বিক্রয় মেশিন এখানে, টিকিটের জন্য দাঁড়িয়েছি আমরা। মেট্রো রেলের ভাড়ার তালিকা দেওয়া আছে। উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী। আমরা এইখানে আছি। আমরা মিরপুর 11, 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট
কারওয়ান বাজার শাহবাগে যাব আমরা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা আসলে একদম কমলাপুর পর্যন্ত গিয়েছে। এখানে এটা হচ্ছে টিকিট বিক্রয় মেশিন, টিকিট ভেন্ডিং মেশিন। অনুগ্রহ করে মেশিনে 1000 টাকার নোট দিবেন না। আবার 500 লিখে দিয়েছে একজন। আপনি কই যাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। কত ভাড়া? চারটা টিকিট লাগবে আমাদের। কয়টা? 4টা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভাঙতি টাকা দিতে হয় আমাদের। 10 টাকা থাকলে চলে আসবে। এক্স্যাক্টলি ওই অনুপাতে টাকা থাকতে হবে। আসলে টিকিট কাটা যাচ্ছে না। ভেন্ডিং মেশিনে আসলে টিকিট কাটা সম্ভব হলো না, কারণ এক্স্যাক্টলি ওই পরিমাণ ভাঙতি থাকতে হবে। সো শেষ ভরসা হচ্ছে কাউন্টার। কাউন্টারে বিশাল লাইন আছে, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। এইমাত্র একটা ট্রেন এসছে। এই মেট্রো রেল স্টেশনটি একদম পুরা আমেরিকার মতো, আমেরিকার স্টেশনের মতো। এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট। কিভাবে দিতে হয় এটা? এটা টাচ করালে তারপর ভিতরে ঢোকা যায়। সুন্দর, টিকিটটাও দেখতে খুব চমৎকার। এখন আমরা যাচ্ছি ট্রেন যেই দিকে, ট্রেনে উঠব। ট্রেন যেখান থেকে ছাড়ে ওইখানে যাচ্ছি আমরা। মাত্র ট্রেন এসছে, আমরা এখন ট্রেনে উঠব। ট্রেনে ওঠার মতো কোনো জায়গাই দেখতে পাচ্ছি না, তারপরেও উঠতে হবে। ট্রেনেও প্রচুর ভিড়। মেট্রো রেলের ভিতর থেকে ঢাকার বাইরের দৃশ্য। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10 doors will open on the left. Please mind the gap. ট্রেনে প্রচন্ড ভিড়, আসলে বসার জায়গা পাওয়া খুবই দুষ্কর। স্টার্টিং পয়েন্ট থেকে উঠলে হয়তো বসার জায়গা পাওয়া যেতে পারে। নিরাপদ দূরত্বে দাঁড়ান। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় আজকে রাখুন। আমি প্রথম এই মেট্রো রেলে উঠলাম, তো অভিজ্ঞতাটা Doors will অন্যরকম। open on the left. খুবই ভালো একটা সার্ভিস। Please mind the gap. যাতায়াতের সময় অনেকটাই কমেছে এই মেট্রো রেলের কারণে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand. আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলাম। এটি হচ্ছে মেট্রো রেলের ট্র্যাক।
আমার বন্ধুর ওয়াইফ বলছে যে তার মেট্রো রেলে চড়ার স্বাদ মিটে গেছে, সে আর কখনো মেট্রো রেলে উঠবে না। যাই হোক, উনি হয়তো বা একটু বিরক্ত হয়ে গেছেন, এত ভিড় ছিল ভিতরে। এখন একটু রাশ আওয়ার মনে হয়, এখন বাজে 4:26। যাই হোক, এখন একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছি, একটু বই মেলাতে ঢুকবো। এই হচ্ছে বের হওয়ার রাস্তা, বের হবার সময়ও এইরকমই ভিড়। বের হওয়ার সময় অনেক ভিড়। কিভাবে এটা কার্ডটা একেবারে দিয়ে দিতে হয়, যে কার্ড নিয়ে ঢুকেছি এটা যাবার সময় দিয়ে দিতে হয়। ভেরি গুড। মেট্রো রেল থেকে নেমেই হচ্ছে হাতের বাপাশে বই মেলা। উপর থেকে স্টলগুলো দেখা যাচ্ছে, কিছু বইপত্র কিনবো। অমর একুশে বই মেলা। বই মেলাতে ঢোকার রাস্তা, পুরুষ মহিলা। চেকিং চলছে। না না, সিগারেট না, থ্যাংক ইউ। আমার কাছে লাইটার বা সিগারেট আছে কিনা এটা জিজ্ঞাসা করলো। যাই হোক, এটা হচ্ছে বইমেলার ভিতরে, এগুলি মানে আছে কিনা এগুলো নেওয়া নিষিদ্ধ, ভিতরে ঢোকা। খুব সুন্দর এটা ভেতরে ঢুকে খুব সুন্দর একটা অনুভূতি আমার। প্রচুর মানুষ এসছে মেলায়। প্রচুর প্রচুর মানুষ মেলাতে। গাংচিল প্রকাশনী, এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, কাকলি প্রকাশনী, অনেক অনেক কিছু আছে এখানে। অনেকদিন পর আসলে বইমেলায় এসে ভালোই লাগছে। বইমেলাতে একটা বই নিচ্ছি, আর রাহিকুল মাকতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মহিলাদের তালিমুল মাসাইল। আরেকটা বই দেখতে পাচ্ছি, ইমাম গাজ্জালির মরণের আগে ও পরে। দেখি এই দুইটা বই আমি নিব। ভাই এই দুইটা বই দেন তো, কত এই দুইটার দাম? এই দুইটার দাম কত? 700। এইখানে একটা স্টল আমার দৃষ্টি কেড়েছে। এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল। এটি হচ্ছে বাংলাদেশে যে ভলভো যে দুইতলা বাসগুলো আছে, এই বাসের আদলে এই স্টলটা দেওয়া। খুবই সুন্দর, আলোকিত মানুষ চাই। একটা অন্য ধরনের একটা স্টল হয়েছে, খুবই সুন্দর। ঢাকা যারা আছেন তারা চাইলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অবশ্যই যেতে পারেন। বই পড়া, যারা বই প্রেমী আছেন তাদের জন্য একটা ভালো জায়গা বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবছর প্রচুর বড় পরিসর নিয়ে বইমেলা করা হয়েছে। খাবারের দোকানগুলো ওইদিকে করা হয়েছে, হাতের ওই পাশে। প্রচুর মানুষ মেলাতে। এই স্টলটি খুব সুন্দর, বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং বেড়া দিয়ে, খুবই সুন্দর।
পথটি যারা ব্যবহার করে মেলা প্রাঙ্গণে ঢুকছেন ওই বাবুই প্রকাশনী, এইখানে বাচ্চাদের কিছু বই আছে, গল্পের বই, তারপরে দেশকে জানার জন্য কিছু বই। হ্যাঁ, এটা হচ্ছে গাধা হতে চায় জ্ঞানী, এটা আনন্দপুর, বাংলাদেশ একটি গল্প, আর পিঁপড়াদের ডিজে পার্টি। এই বইগুলো আমি নিলাম এই বই মেলা থেকে। কাকলি প্রকাশনী, এখানে হুমায়ুন আহমেদের বই পাওয়া যায়। শ্রেষ্ঠ প্রেম, হুমায়ুন আহমেদ। শ্রেষ্ঠ মিসির আলী, এই বইটা নিব আমি। পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড, এইখানের বই আমি পড়তাম, তাদের স্টলটি খুবই সুন্দর। বিভিন্ন নোটবুক এই কোম্পানির মাধ্যমে বাজারে আসতো বাংলাদেশে, খুবই সুন্দর। আদর্শ লিপি, তারপর হজরত ফাতেমা, তারপর হচ্ছে হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়, এই 3টা বই নিব এইখান থেকে। এখানে মোটামুটি অনেক বই পাওয়া যায়। এই দোকানে মানে ছোট ছোট বাচ্চাদের গল্পের বই আছে অনেকগুলো। পুঁথি নিলয়, এইখানের যে স্টলটি সাজানো হয়েছে একটা ক্রিয়েটিভ স্টল এটি। এখানে হচ্ছে বই, বড় বড় বই দিয়ে মানে যে পাশে এগুলো করা হয়েছে সেগুলো। আমি একটা ছবি তুলবো এখানে পুঁথি নিলয়ের সামনে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, কি হয়েছিল আসলে আমাদের দেশে, যে জিনিসটা হয়েছে সরকার পতনের সময়, যে এখানে যে আন্দোলন হয়েছিল সেটার কিছু স্মৃতি এইখানে আছে। ভিতরে আসবে। তো এইখানে জুলাই আগস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তের পাশাপাশি সেই সময়ে জীবন উৎসর্গকারী কিছু শহীদের ছবি এখানে স্থান পেয়েছে। এখানে লেখা আছে আন্দোলনের সময় যারা এখানে শহীদ হয়েছে তাদের ছবি এইখানে। এই পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটি মানবিক আবেদন, একটি ছোট্ট শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন, প্রয়োজনীয় রক্তের গ্রুপ। আজকে আসলে একজন আঙ্কেলের সঙ্গে দেখা করতে বের হয়েছিলাম, তারপর বের হয়ে হঠাৎ করে চলে আসলাম মেট্রো রেলে করে অমর 21 বইমেলাতে। তা আজকে অনেক ভালো একটা সময় কাটলো, মনে হলো যেন একটা স্মৃতিতে ফিরে গিয়েছি আমি। আজকে প্রায় 10 বছর পর আমি এই বইমেলাতে আসলাম। আমার আসলে খুবই ভালো লেগেছে। আজকে অনেকগুলো বইও কিনেছি। আমি জানি না এগুলো ওজনে কি হবে, বাট আমি এই বইগুলো নিয়েছি। আজকে আমার সঙ্গে করে আমি আমেরিকাতে নিয়ে যাব।
1723টি বই এই বইমেলাতে প্রকাশিত হয়েছে এই বছর। এটি হচ্ছে টিএসসি চত্বর এর সামনের অংশ। ভাইরাল লেমন সোডা, বাহ, ভাইরাল লেমন সোডা চমৎকার। জুস এইখানে শাহবাগে বিভিন্ন ধরনের ভাজা পোড়া পাওয়া যায়। রাস্তার মাঝখানে এই ভাজা পোড়া বিক্রি হচ্ছে। চিকেন মোমো, ফ্রাইড মোমো, চমৎকার। উৎসব মুখর পরিবেশ সব জায়গায়। ভেলপুরি, একসময় খুব খেতাম ভেলপুরি। হ্যাঁ, একটা ছেলে কুকুরকে ধাক্কা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। দেখি শেষ পর্যন্ত যায় কিনা। কি যায় না, হলো না, ব্যথা পাবে, থাক। অনেক কিউট একটা কুকুর, অনেক চেষ্টা করছে এখানে। যাই হোক, এর ভিতরেই বসতি পেতেছেন অনেকে। সরোয়ার্দী উদ্যানের ভিতরে অনেকেই থাকার জায়গা করে নিয়েছেন। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম অফ বাংলাদেশ। শাহবাগে আন্দোলন চলছে। বাংলাদেশের মানুষ জানে, আপনাদেরকে আবারও সাবধান করে বলছি, আপনারা যারা আন্দোলন করছেন তারা এখানে আছেন। এই হচ্ছে শাহবাগের মোড়। খুব সম্ভবত আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাচ্ছেন। আমি মেট্রো রেলে আবার ফিরে যাব। মেট্রো রেলে যাওয়ার সময় একটু আন্দোলনের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক ট্রাফিক জমা হয়েছে শাহবাগ মোড়ে। কেউ যদি এই ধরনের মিছিলের মধ্যে পড়েন, এটা থেকে বের হওয়াটা খুবই মুশকিল, অনেক সময়ের ব্যাপার। অনেক বড় লাইন টিকেটের। আমি আসলে মেট্রো রেলে যাবার প্ল্যান ছিল, আবার ফিরে মেট্রো রেলে আর আমি যাচ্ছি না। টিকিট কাটতে সময় লাগবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা।
শাহবাগের মোড়ে ডাব বিক্রি হচ্ছে, এক একটা দাম হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা। এই মুহূর্তে আমি আছি হাওয়া নামক একটি রেস্টুরেন্টে, যেটি কিনা মিরপুর 12 নম্বরে অবস্থিত। চলুন আপনাদেরকে ছোট্ট করে এই রেস্টুরেন্টে একটা ট্যুর দিচ্ছি। এটা হচ্ছে হাওয়া একটা রেস্টুরেন্ট, যেটা কিনা রুফটপের উপরে বানানো। এখানে সুন্দর বসার জায়গা আছে। এই ধরনের আইডিয়া আমি প্রথম দেখলাম ঢাকাতে, যে ছাদের উপরে ছাদটাকে কাজে লাগিয়ে কত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট করা যায়। এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, খুবই সুন্দর, উপর থেকে নিচে ভিউ। আপনারা যারা বাংলাদেশে ভ্রমণ করবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে ট্রাই করবেন। এটা হচ্ছে মিরপুর 12 নম্বরে। তা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি আজকে এখানেই আমার বাংলাদেশ ট্যুরের ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।